5:05 শুরুতেই বাংলাদেশের খবরে নজর রাখতে হবে, কারণ ইসকনের যে ওয়েবসাইট, বাংলাদেশ ইসকনের সেই ওয়েবসাইট ব্যান করে দেওয়া হলো, সাসপেন্ড করে দেওয়া হলো ওয়েবসাইট। তদারকি সরকার, বাংলাদেশের তদারকি সরকার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিল। অর্থাৎ বাংলাদেশ ইসকন বাংলাদেশের ওয়েবসাইট দেখা সম্ভব নয়। তাদের ওয়েবসাইট থেকে তারা কোনো রকম কোনো বিজ্ঞপ্তি দিতে পারবেন না, তাদের কোনো রকম কোনো কার্যকলাপের কোনো প্রতিফলন, কোনো রিফ্লেকশন তাদের ওয়েবসাইটে পড়বে না। অর্থাৎ ইন্টারনেট থেকে ইসকন বাংলাদেশ সম্পর্কে কোনো কিছুই দেখা এখন আর সম্ভব নয়। আর চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে এবার আসতেই হবে, তার কারণ চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য যে মামলা, সেই মামলার সেই আইনজীবী দাবি করছেন তাকে হেনস্থা করা হচ্ছে, আদালত চত্বরে তাকে মারধর করা হচ্ছে। এর আগে তিনি কি বলেছিলেন একবার শুনবো। আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম কোর্টে, তার বিরুদ্ধে তিনি কি বলছেন, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে একবার শোনা যাক। প্রথমে আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল। চিন্ময় প্রভুর মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল, তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ সাহেবের কাছে যখন 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, আমার পিছন দিক দিয়ে দু একজনে ধাক্কা দিয়েছে, আমি জানি না, তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো, আমি কিন্তু এগিয়ে আসতাম। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। আইনজীবী হিসেবে তিনি যখন যান সওয়াল করতে, তখন তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়, তাকে ঘিরে স্লোগান দেওয়া হয়, অভিযোগ জানিয়েছেন তিনি, এবং তারপর এই জামিন মামলা এগোনোর জন্য আর্জি পেশ করেছেন। আজ আবার আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি ফের আদালতে, এবং চিন্ময় জামিন মামলা যাতে এগোনো হয় তারা আর্জি পেশ করেছেন। গতকালকে তো শোনার প্রশ্ন আছে, রিজেক্ট করেছিলেন, আজকে বলেছেন উনি শুনবেন। এখানে ওনার লয়ার ছিলেন, তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে, কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না, সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে। আর সীমান্ত পারের আছে এপারেও, কারণ দিল্লিতে দেখা যাচ্ছে, দিল্লিতে যখন পার্লামেন্টের শীতকালীন অধিবেশন চলছে, তখন সেখানে আজ রাজ্যসভায় বাংলাদেশ নিয়ে বিবৃতি দাবি করা হলো যে বাংলাদেশ নিয়ে আমাদের দেশ, কেন্দ্রীয় সরকার কি ভাবছে। পড়শি দেশের সংখ্যালঘু পীড়ন নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন, দাবি করলো তৃণমূল, এবং প্রধানমন্ত্রী বিবৃতি চেয়ে তৃণমূল যখন হইচই শুরু করেছে, তারপর রাজ্যসভা গোটা দিনের জন্য স্থগিত হয়ে গেল। My point of order is on Rule 251, sir. I request you, through you, sir, the situation in Bangladesh, we want the Prime Minister to come and give a statement. বাংলাদেশে যে পরিস্থিতিতে চলছে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এটা নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন? ওদের যখন ভোটের বেলায় থাকে, ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয়, আর আজকে প্রধানমন্ত্রীর কাছে 1 মিনিটের সময় নিয়ে যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ, সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রাখবেন। আমাদের এই দাবিটা ডেরেক ওব্রায়েন রাজ্যসভাতে রেখেছে, আমরা আশা করছি সেশন আরেকটা সপ্তাহ আছে, প্রধানমন্ত্রী এটার উপরে মুখ খোলা উচিত। আমি কাকে নেতা মানব, ডেরেক ওব্রায়েনকে না মমতা ব্যানার্জি? একই দল থেকে সমান্তরালভাবে দু ধরনের বিবৃতি আসছে। আমরা জানি যেটা বলেছেন মুখ্যমন্ত্রী, সেটাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা। তিনি বলেছেন যে আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি, কেন্দ্র যেটা করবে আমরা তার সঙ্গে আছি। এখন কেন্দ্র কি করছে না করছে, হিন্দুদের জন্য এখন চোখের জল যারা ফেলছেন, তারা প্রধানমন্ত্রীকে ফোন করে জেনে নিন না, সমস্ত কথা তো বাইরে বলা যাবে না। প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছিলেন কেন্দ্রকে। বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য করুক ভারত সরকার, যারা চলে আসতে চাইছেন তাদেরও সাহায্য করুক নয়াদিল্লি।
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য একবার শুনুন। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। কড়া নজর রয়েছে দিল্লির বাংলাদেশে এবং অনুপ্রবেশকারীদের দিকেও কড়া নজর রয়েছে। যেমন সামনের বছরেই ভোট দিল্লিতে, সেই ভোটের আগে যাতে অনুপ্রবেশকারী না ঢুকে যান বাংলাদেশ থেকে, কেউ যেন দিল্লিতে না পৌঁছে যান, তার জন্য এবার দিল্লিতে সতর্ক পুলিশ। প্রত্যেকের পরিচয়পত্র দেখা হচ্ছে এবং শুধু তাই নয়, দিল্লির পুলিশ কমিশনারকে লেফটেন্যান্ট গভর্নর নির্দেশের পরে রীতিমতো অভিযান চালানো হচ্ছে যে দিল্লিতে অবৈধভাবে যারা বসবাসকারী রয়েছে তাদের চিহ্নিত করায় জোর দেওয়া হচ্ছে। যতটা না ভোটের জন্য, তার চেয়েও বেশি কি এই মুহূর্তে দেশের সুরক্ষার কথা ভেবে, নিরাপত্তার কথা ভেবে, এই প্রশ্ন উঠছে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, কিভাবে চিহ্নিত করায় জোর দেওয়া হচ্ছে, পুলিশ কিভাবে কাজ করছে এবং পুলিশ যেভাবে যে সতর্কতা দেখাচ্ছে, তাতে ভোটের কথা মাথায় রেখে নাকি এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক, যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা রেখেই আগেভাগে সতর্ক পুলিশ, কি মনে হচ্ছে? দেখো, একেবারেই দুটি পরিস্থিতি একই সঙ্গে রয়েছে। একদিকে যেমন সামনের বছরের গোড়াতেই দিল্লি নির্বাচন রয়েছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায়ও রাখার কথা বলা হয়েছে। এবং লেফটেন্যান্ট গভর্নর যে চিঠির উল্লেখ করেছেন সেখানে অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে কিন্তু রোহিঙ্গাদের কথাও উল্লেখ করা হয়েছে। ফলে দিল্লিতে কোথাও অনুপ্রবেশকারীরা আস্তানা গেড়েছেন কিনা বা গাড়ছেন কিনা তাদেরকে খুঁজে বার করা এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, তাদের নথি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এমন চিঠি দিয়ে জানিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নর দিল্লি পুলিশ কমিশনারকে। এবং সেই চিঠি পাওয়ার পরেই কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তাদের মধ্যে প্রবল তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আমরা যেটা জানতে পারছি যে উত্তর পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়েছেন। এদিন সকালেও সিলামপুর বলে একটি জায়গা রয়েছে দিল্লির, সেখানে যারা বসবাসকারীরা রয়েছেন তাদের নথি পরীক্ষা দিল্লি পুলিশ কর্তারা। এবং এখন অব্দি আমরা যেটা জানতে পারছি যে এই অভিযান আগামী দিনে আরো কড়াকড়ি করা হবে। তার কারণ অনুপ্রবেশকারী রক্ষার জন্য তারা সব রকম ব্যবস্থা করবেন বলে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। অতনু, ধন্যবাদ। আর ঠিক 4 দিন পর 16 ডিসেম্বর বিজয় দিবস। তো এই বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করা হয়, শহীদদের স্মৃতিতে মাল্যদান করা হয়। তো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে যে শহীদরা, তাদের স্মরণ করার জন্য হিলি সীমান্তে, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে আজ শহীদ স্মরণ হলো। 12ই ডিসেম্বর, 71-এর 12ই ডিসেম্বরকে স্মরণ করলেন অনেকেই। সেনার উদ্যোগেই এই শহীদ স্মরণ হলো। অনুপ রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। অনুপ, কেমন ছিল আজকের এই শহীদ স্মরণ? দেখো, আসলে একদমই প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু শহীদ স্মরণ করলো সেনাবাহিনীর পক্ষ থেকে। কারণ 71-এর যে যুদ্ধ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার কিন্তু বেশ বড় অংশ ছিল ভারতের সেনাবাহিনীরা। কারণ এই হিলি সীমান্ত দিয়ে কিন্তু 6টি ব্যাটালিয়ন প্রায় তারা বাংলাদেশে সেই সময় পাকিস্তানে ঢুকেছিল এবং সেই সময় তারা যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে প্রায় 468 জন সেনা জওয়ান তারা কিন্তু তাদের মৃত্যু হয়েছিল। তাদেরকেই কিন্তু এই হিলি যে ফুটবল মাঠ, সেখানে কিন্তু তাদেরকে দাহ করা হয়েছিল। সেই তারপর থেকে কিন্তু এই হিলি যে ফুটবল মাঠ, সেখানে শহীদ বেদি যেমন তৈরি করা হয়েছে সেনার তরফ থেকে, এবং এই হিলি দিবস হিসাবে এই দিনটিকে পালন করা হয় সেনা জওয়ানদের পক্ষ থেকে। সেখানে প্রত্যেক বছর কোনো না কোনো সেনা বাহিনীর তরফ থেকে আসে এবং তারা এখানকার স্থানীয় বিএসএফ এবং প্রাক্তন সৈনিক সংঘ তাদের একত্রিত ভাবে এই দিনটিকে কিন্তু উদযাপন করা হয়। আজ সেই দিন উপলক্ষে
সেখানে যেমন পুষ্পার্ঘ্য নিবেদন করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং পাশাপাশি সেনাবাহিনীর আধিকারিকরাও কিন্তু সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। অতনু, ধন্যবাদ। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান 12 তারিখে। আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটা 2022 সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল, ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে, যাতে প্রজন্ম আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে। একরকম ঘরে বাইরে চাপে বলা যেতেই পারে বাংলাদেশে, কারণ এক ধরনের অশান্ত পরিবেশ। সেই পরিবেশ থেকে হাসিনা সরকারের পতন, পরবর্তীকালে তদারকি সরকার আসার পরেও বাংলাদেশের ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অশান্তির খবর যেমন পাওয়া যাচ্ছে, বাইরে থেকে চাপ বাড়াচ্ছে ভারত যে সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করতে হবে। শুধুমাত্র ভারত কেন, বাংলাদেশ আর মায়ানমারের যে 171 কিলোমিটার বর্ডার, সেই বর্ডারে এখন আরাকান আর্মি, যা বাংলাদেশের মাথা ব্যথার কারণ। কখনো কট্টরপন্থীদের কলকাতা দখলের হাস্যকর হুমকি। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কখনো ঢাকা থেকে ত্রিপুরার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক। যে বাংলাদেশের এত হম্বিতম্বি, তারই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দাবি, বাংলাদেশের সীমান্ত লাগোয়া মায়ানমারের মংডু শহর এখন তাদের নিয়ন্ত্রণে। নাফ নদীর একদিকে মায়ানমারের রাখাইন প্রদেশ, অন্যদিকে বাংলাদেশ। এই রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসতেই রক্তচাপ বাড়ছে বাংলাদেশের। কারণ মংডু দখল হয়ে যাওয়া মানে বাংলাদেশের নাকের ডগায় 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের অনেকেরই দাবি, এই আরাকান আর্মি তাদের দেশের বিভিন্ন জায়গা দখল করতে চায়। তাই আরাকান আর্মি নিয়ে উদ্বিগ্ন ঢাকা, কারণ মায়ানমারের যে সীমান্ত এলাকা আরাকান আর্মি দখল করেছে বলে দাবি, সেই মংডু থেকে মাত্র 103 কিলোমিটার দূরে বাংলাদেশের কক্সবাজার, আর কক্সবাজার থেকে 145 কিলোমিটার দূরে চট্টগ্রাম। মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর নাফ নদীর মায়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। এতেও বাংলাদেশের উপর চাপ বেড়েছে, তাই নাফ নদীর বাংলাদেশ অংশে টহলদারি জোরদার করা হয়েছে। মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি। ঘরে বাইরে চাপে বাংলাদেশ, বাইরে আরাকান আর্মি, তো ঘরে সেন্ট মার্টিনস দ্বীপ। বাংলাদেশের দক্ষিণে সেন্ট মার্টিনস দ্বীপ। আওয়ামী লীগের দাবি, সেন্ট মার্টিনস দ্বীপকে আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরেই ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই দ্বীপে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে ইউনূস সরকার। এর প্রতিবাদে দ্বীপের বাসিন্দা ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই বাংলাদেশের কক্সবাজারে পথ অবরোধ করেন। এতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগের দাবিটাই সত্যি? আমেরিকার হাতে সেন্ট মার্টিনস দ্বীপকে তুলে দিতে চায় ইউনূস সরকার। আমেরিকার অবশ্য দাবি, তারা কোনোদিনই সেন্ট মার্টিনস দ্বীপের দখলদারি চায়নি, কিন্তু এতে জল্পনা থামছে না। নিউজ 18 বাংলা।